সম্মানিত দর্শক, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন একুশে রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজ আপনাদের সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, প্রতি অর্থ বছর শেষেই দেখা যায় যে এডিপির যে বাস্তবায়ন সেটা আসলে কাঙ্ক্ষিত জায়গায় যায় না, অর্থাৎ 90% উপরে পৌঁছেছে এরকমটা আসলে খুব বেশি দেখা যায় না। সেই জায়গাটায় জনমনে একটা বড় প্রশ্ন থেকে যায় যে এডিপি বাস্তবায়ন কেন এতটা কম হয় প্রতিটা অর্থ বছরে, এবং টাকা ফেরত যায় এরকম বলা হয়ে থাকে। এবং আমরা সেই করোনাকালীন সময়টাতে যে করোনাকালীন বাজেট, সেখানে এসেও দেখা গিয়েছে যে সেই বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন সেটা অনেকাংশেই কম হয়েছে। বছরের মাঝামাঝিতে এসে বাজেটে প্রথম যেটা বরাদ্দ দেওয়া হয়েছিল পরবর্তীতে সেটাকে আবার কাটছাট করে আরেকটি দেওয়া হয়েছে, তারপরও আসলে বাস্তবায়ন সেই অর্থে হয়নি এবং সেই বাস্তবায়নের যে চিত্রটা পাওয়া গিয়েছে বছর শেষে সেটা বলছে যে 82 কিছু শতাংশ এরকম একটি চিত্র দাঁড়িয়েছে। সেই জায়গাটায় আসলে কেন এই প্রকল্প বাস্তবায়নে ধীর গতি হয় বা বছরের শুরুর দিকে সেই বাস্তবায়নের যে ধরনের ধীর গতি লক্ষণীয় হয়, বছরের শেষের দিকে এসে দেখা যায় যে একটু হলেও গতিটা বাড়ে, কিন্তু কেন? সেই জায়গাটায় পরিকল্পনার বড় একটি অভাব রয়েছে কিনা, কিংবা সক্ষমতাটা এখানে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কিনা, সেই আলোচনাটাই মূলত করবার চেষ্টা করব একুশে রাতের আজকের আয়োজনে। এবং আলোচনায় যাবার পূর্ব মুহূর্তে প্রতিদিনকার মতো আজকেও জানিয়ে দিতে চাই যাদেরকে পেয়েছি এই আজকের আলোচনায়। স্টুডিওতে উপস্থিত হয়েছেন জাকির হোসেন, বিজনেস এডিটর সমকাল। সম্মানিত দর্শক, আমাদের সাথে ভার্চুয়ালি আরও যুক্ত হয়েছেন এম মান্নান, মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়, এবং আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান, সম্মানীয় ফেলো সিপিডি। আমি আজকের এই আয়োজনে আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি এবং শুরুটা করতে চাচ্ছি মাননীয় মন্ত্রী মহোদয় আপনাকে দিয়েই। ভূমিকা বক্তব্যে যেটা বলবার চেষ্টাই করেছি আজকে, যে এই যে প্রকল্প বাস্তবায়নে ধীর গতি, যেখানে আসলে অনেক হতাশা তৈরি হয়, সেই ধীর গতি আসলে কেন? ধন্যবাদ। যদি সত্যি একদম কাটায় কাটা জবাব জানতাম তাহলে খুব খুশি হতাম। তো বাস্তবতা স্বীকার করি, প্রকল্প বাস্তবায়নে ধীর গতি একটি বিষয় আমাদের এখানে আছে, এটা অস্বীকার করার কোনো বিষয় নয়। জি, অনেক কারণ আছে, কিছু কারণ আমাদের জানা আছে, কিছু আমাদের অজান্তে হয়। সার্বিকভাবে আমি মোটা দাগে আপনাকে এইটা বলতে পারি, বাস্তবায়ন নির্ভর করে কতগুলো ফ্যাক্টর একসঙ্গে একত্রে কোঅর্ডিনেশনের উপরে। আর্থিক আছে, ব্যবস্থাপনার বিষয় আছে, প্রযুক্তির বিষয় আছে, জি, জি, আপনার যন্ত্রপাতি সরবরাহ ইত্যাদি ইত্যাদি। কোনো না কোনো জায়গায় যদি একটু ভাঙ্গা পড়ে যায় এই চেইনটাতে, তাহলে কিন্তু গোটা ব্যবস্থাপনার উপরে এটা এফেক্ট করে এবং ব্যবস্থাপনা নেগেটিভ হয়, নেতিবাচক হয়, বাস্তবায়ন ক্ষতিগ্রস্ত হয়। আমাদের কিছু বিষয় আছে এই দেশে যেগুলা চিরপরিচিত, যেটা আমরা প্রায় বলি। যেমন আমাদের অনেকগুলো প্রকল্প এমন জায়গায় আমরা করছি বাস্তবায়ন, ঢাকা থেকে দূরে বা চট্টগ্রাম থেকে দূরে গ্রামাঞ্চলে, যেখানে আমাদের পরিবেশটা অতটা ইতিবাচক নয়, যন্ত্রপাতির ব্যবহার অতটা ভালো হচ্ছে না, টেকনিক্যাল লোকের অভাব আছে, ইত্যাদি নানা কারণে। তবে হতাশা শব্দটা আপনি ব্যবহার করেছেন, আমি হতাশার জন্য আপনাকে বলবো যে আপনি হতাশ হবেন না। আমাদের যে আউটপুট আমরা পাই বছরের শেষে, ভালো বলবো, ইভেন বিশ্বমানের তুলনায় ভালো। আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, আমি কোনো বিশেষ নলেজ আমার নেই, প্রফেসর মুস্তাফিজুর হয়তো থাকতে পারে, তারা গবেষণা করেন। প্রায়শ অনেক দেশ, আমাদের মতো দেশ নয়, আমাদের চেয়ে উচ্চ পর্যায়ে যে সকল দেশ বিবেচনা করা হয়, জি, সেখানেও প্রকল্প অনেক সময় জট পাকিয়ে যায় এবং দেরিতে পড়ে যায়। তবে এইবার তো আমাদের উদাহরণ খুবই ভালো। আমরা টানেল, চট্টগ্রাম টানেল খুব দ্রুত করেছি, প্রায় শেষ। পদ্মাও এখন দেরিতে হচ্ছিল, পদ্মা টাইম এগিয়ে আসছে, খুব ভালো হচ্ছে। মেট্রো রেল, কোভিডের যে যন্ত্রণা ছিল এটা কমে গিয়ে এখন পিক আপ করেছে। সুতরাং এবং আমার 2000-এর রেল লাইন যেটা আমাদের চট্টগ্রাম দুমদুম, সেটার কাজও খুব দ্রুত আগাচ্ছে। সুতরাং সার্বিকভাবে বড় বড় প্রকল্পগুলোর গতি খুবই ভালো। ছোট প্রকল্প অনেক সময় আমাদের নজরের দূরে থাকে, আড়ালে থাকে। গ্রামাঞ্চলে, বিশেষ করে যারা গ্রামাঞ্চলে কাজ করেন, তারা অনেক সময় ঢাকায় বসে গ্রামে কাজ করতে চান। প্রকল্প যারা ব্যবস্থাপনা করেন, যারা পরিচালনা করার কথা, তারা ঢাকায় বসে যদি আপনি নীলফামারীর প্রকল্প বাস্তবায়ন করতে চান, অথবা 2 মাস 1 মাস পরে যাওয়া আসা করেন, এগুলা গ্রহণযোগ্য নয়। কিন্তু এইটাও একটা কারণ। এছাড়া আর এমন বড় তেমন কারণ আমাদের জানা নেই। টাকা পয়সার ব্যাপারে আমরা একবার বাজেট যখন পাস হয়ে যায় জি, জি, সংসদে, সেটাকে রুখার ক্ষমতা আমার তো নই। আমরা কেউ সরকারের মধ্যে ওইটা হয় না। তো টাকা ছাড়ের ব্যাপারে কিছু নিয়মকানুন মানতে হয়, এইটা হিসাবের প্রয়োজনে, কারণ আমাকে জবাবদিহি করতে হবে কোথায় টাকা যাচ্ছে, কার কাছে, সেগুলো নিশ্চয়তা করার জন্য আমরা কিছু কিছু নিয়ম নীতি মানি। এটা তো মানতে গেলে কিছু অনেকে বিরক্ত হয় যে কেন এটা জিজ্ঞেস করেন, কেন ওইটা চান, তার ফলে কিছু দেরি হয়। বাট এইগুলা সাংস্কৃতিক বৈশিষ্ট্য আমাদের, এইগুলাকে
উঠিয়ে নিয়ে এসে যেটাকে বলা হয় ইংরেজিতে বিজনেস লাইক মনোভাব, ইতিবাচক মনোভাব, সেটা আমি স্বীকার করবো আমাদের পুরোপুরি আমাদের ব্যবস্থাপনা এখনো আসে নাই। আমাদের অবস্থা ভালো। তবে আপনাকে আমি আশ্বস্ত করতে পারি, আমার নিজের মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর যারা আমরা সরাসরি এটা শুধু আমাদের পর্যায়ে, হাই পর্যায়ে বা সিনিয়র পর্যায়ে ডিসিশন অত্যন্ত দ্রুত করা হয়। তবে নিচে টুয়ে যখন যায় তখন কিন্তু এখানে ওখানে কিন্তু বাধাগ্রস্ত হয়। কাউকে দোষারোপ করছি না, এই হলো মোটামুটি অবস্থা। ধন্যবাদ। জি, আসবো আপনার কাছে আবারও একটু আসি। অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান, মাননীয় মন্ত্রী মহোদয় যে কথাটা বলেছেন যে আমাদের যে হতাশার জায়গাটা থাকবে না, কিন্তু জনমনে আসলে হতাশাটা কেন তৈরি হচ্ছে? জনগণের যে প্রত্যাশা, সেই জায়গাটা থেকে দৃশ্যমান হওয়া, এই জায়গাটায় পার্থক্যটা আসলে বেশি হয়ে যাচ্ছে কিনা, সেই জায়গা থেকে হতাশা তৈরি হচ্ছে কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মন্ত্রী বলেছেন যে তাদের আকাঙ্ক্ষা আছে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে অনেক সময় সমস্যা হচ্ছে। আসলে সাধারণ জনগণের দৃষ্টিভঙ্গি থেকে যে প্রশ্নগুলি আসবে সেটা হলো যে আমরা তো বছরের পর বছর বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমরা সম্মুখীন হচ্ছি। এই যে যেটা মাননীয় মন্ত্রী বললেন যে বিলম্ব হয়, যারা প্রজেক্ট ডিরেক্টর যারা থাকেন তারা অনেক সময় ঢাকায় বসে কাজ করতে চান। সুতরাং নজরদারি, খবরদারি এগুলোকে যে আরো শক্তিশালী করা, সেটার প্রয়োজনীয়তাটা কিন্তু আমরা সব সময় বলে আসছি। কিন্তু এটার জন্য কি সুনির্দিষ্ট পদক্ষেপ আমরা গ্রহণ করছি সেটাই আসলে জনগণ কিন্তু মাননীয় মন্ত্রীর কাছেও জানতে চাইবে। এই যে দেখুন, এইবারের আমাদের যে চলমান অর্থ বছর, মাননীয় মন্ত্রী আমার থেকে ভালো জানেন, 2,36,000 কোটি টাকার একটা আমাদের বার্ষিক উন্নয়ন বাজেট আছে। এখন আমরা যদি এটাকে 2017-18 5 বছর আগের অর্থ বছরের সাথে যদি তুলনা করি, তখন ছিল 1,64,000 কোটি টাকা। সেটা থেকে এখন 2,36,000 কোটি টাকার বাজেট হয়েছে। অনেক বড় হচ্ছে, কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা সেটার সাথে সমান্তরাল ভাবে আমার মনে হয় যে আমরা বাড়াতে পারছি না। এটা একটা আমার মনে হয় যে এই জায়গাটাতে আমাদের কিভাবে আমরা আরো শক্তিশালী করতে পারি, যে দুর্বলতার জায়গাগুলি মন্ত্রী মহোদয় বলেছেন সেগুলো কি, যেমন জনবল, অর্থবল, প্রফেশনালিজম, এই যে পিডি বারবার চেঞ্জ হওয়া, ইভেন মেগা প্রকল্পগুলিতেও আমাদের কিন্তু বিলম্ব হচ্ছে। এই যে এইবার আমাদের এখন প্রায় 1591টা আমাদের প্রকল্প আছে, তার মধ্যে প্রায় 1372টা হলো বিভিন্ন ধরনের বিনিয়োগ প্রকল্প। এই বিনিয়োগ প্রকল্পগুলি আমাদের বাস্তবায়ন যদি আমরা করতে চাই, তো তাহলে আমাদের কিন্তু সেটার জন্য আমাদের প্রজেক্ট ডাইরেক্টর লাগবে, সেটার জন্য আমাদের বিভিন্ন যে রেজাল্ট বেসড ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা, যেটা নাকি আজকে থেকে 10 বছর আগে বলা হয়েছিল, সেইটা আমাদের বাস্তবায়ন করতে হবে। এই জায়গাগুলোতে যখন আমাদের বিলম্ব হয়, তখন দেখেন একটা ব্রিজ যখন হচ্ছে, ওখানকার আশেপাশের লোকজন কিন্তু এটাকে তখন তাৎক্ষণিকভাবে খুবই তারা আশান্বিত থাকে যে এই ব্রিজটা হলে আমাদের যাতায়াতের সুবিধা হবে, বাচ্চারা স্কুলে যেতে পারবে, তাই না, আমার পরিবহন করতে পারবো আমার বিভিন্ন পণ্য। কিন্তু যখন উনি দেখেন যে প্রথমে বলা হয়েছিল 3 বছর, তারপরে লাগছে 5 বছর, যখন উনি দেখেন যে বলা হয়েছিল 100 টাকা খরচ হবে, হচ্ছে হলো 150 টাকা, তখন কিন্তু তিনি একজন ট্যাক্স পেয়ার হিসাবে এবং একজন বেনিফিশিয়ারি হিসাবে তিনি কিন্তু তখন হতাশ হন যে আমি তো এটা 2 বছর আগে পেতে পারতাম, আমি তো এই টাকাটা যেটা খরচ হচ্ছে সেটা দিয়ে তো আরেকটা স্কুল করা যেত, যে টাকাটা বাড়লো। এই জায়গাগুলোতেই কিন্তু আমার মনে হয় যে হতাশা হচ্ছে। আরেকটা যেটা দেখেন, এই প্রান্তিকে আমরা এই প্রথম 3 মাসে আমাদের 8.26% আমরা বাস্তবায়ন করতে পেরেছি। তাও এটা হলো ফাইন্যান্সিয়াল বাস্তবায়ন, ভৌত বাস্তবায়ন কতটুকু হচ্ছে আমরা জানি না। তো এইসব জায়গাগুলোতে মাননীয় মন্ত্রী সুনির্দিষ্ট ভাবে বলেছেন যে দুর্বলতার জায়গাগুলি কি। হতাশার জায়গা যেটা, সেটা হলো যে এটাকে আমরা আমাদের এই যে এডিপির আকার বাড়ছে, আমাদের সামর্থ্যের সাথে সমন্বয় করে সমান্তরাল ভাবে সেই জায়গাটা আমরা করতে পারছি না, এখানে হতাশার জায়গাটা।
জি ধন্যবাদ। জি আপনার কাছে আবারও ফিরবো জাকির হোসেন, আপনার কাছে আসবো এই জায়গাটা থেকে যে এডিপির আকার কিন্তু আসলে বাড়ছে, যেটা প্রতি বছরই গত বছর যে অর্থ বছরে যেটা ছিল প্রথমে 2,14,000 কোটি টাকা, পরে কমিয়ে আবার 2,09,000, 9,000 কোটি। নিশ্চয়ই আপনি এটা আরো ভালো জানবেন। সেই জায়গাটা থেকে আকার বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই বাস্তবায়নের যে সক্ষমতার দিকে প্রশ্ন তুলেছেন অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনার কি মনে হয়? আমি প্রথমেই একটু বলে নিতে চাই যে আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী, ওনার সাথে আমাদের সহকর্মীরা কিংবা আমরা যখন কথা বলি এডিপি জি। বাস্তবায়ন নিয়ে, উনি কিন্তু সমস্যাগুলো স্বীকার করেন। আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যারা সরকারের মন্ত্রীদের অনেকেই মানে পর্যায়ে যারা রয়েছেন, হ্যাঁ। সমস্যাকে স্বীকার করেন না। উনি কিন্তু সমস্যা স্বীকার করেন এবং কোথায় সমস্যা, এই যে প্রকল্প পরিচালকদের যে ঘন ঘন পরিবর্তন করা হয়, উনি এটার বিষয়ে উনি উদ্বেগ প্রকাশ করেন। বাস্তবায়ন পর্যায়ে নানান ধরনের যে জটিলতা আছে উনি কিন্তু প্রকাশ্যে বলেন যে এটা উনি চান যে এটা হোক। এটা একটা খুব গুড সাইন যে পরিকল্পনা মন্ত্রী নিজেই কখনো এরকম বলেন না যে না কোনো সমস্যা নেই। হ্যাঁ, উনি অনেক সময় আমি দেখেছি যে সাংবাদিকের সাথে কথা বলার এমন কথা ওনার মুখ দিয়ে আসে যেটা অনেক সময় দেখা গেছে যে যাচ্ছে যে রাজনীতিবিদ হিসাবে অনেকেই মনে করতে পারেন যে উনি কি সরকারের বিরুদ্ধে বলছেন, কিন্তু তা না। উনি চান যে বাস্তবায়নটা ত্বরান্বিত হোক। যাই হোক, আমি আসছি অধ্যাপক মোস্তাফিজুর রহমানের কথাই, যে উনি একটা ভালো পয়েন্ট উল্লেখ করেছেন যে আমরা যেটা জানি সেটা হচ্ছে টাকার অঙ্কে ব্যয়। যে যেমন চলতি অর্থ বছরের প্রথম 3 মাস সেখানে 8.2% অর্থ বাস্তবায়ন হয়েছে। এটা কিন্তু এডিপির বাস্তবায়ন যদি আমি বলি সেটা সঠিকভাবে বলা হবে না, কারণ আমরা কিন্তু জানি না যে আসলে কাজ কতটুকু হয়েছে, ভৌত বাস্তবায়ন কতটুকু হয়েছে আমরা জানি না। এটাকে আমাদের বলতে হবে যে সারা অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে যে বরাদ্দ ছিল তাতে প্রথম কোয়ার্টারে এর ব্যয় হয়েছে 8.2%। হ্যাঁ, আচ্ছা, আমি যদি ব্যয়ের অঙ্কও ধরি, মানলাম যে আমার কাছে ভৌত অগ্রগতির পরিসংখ্যান নেই, আমি যদি টাকার অঙ্কে ব্যয়ের অঙ্কটাও ধরি তাতেও কিন্তু খুবই কম। আপনি দেখেন যে অর্থ বছরের 3টা মাস চলে গেল, তাহলে আমার অন্তত প্রত্যাশাটা হওয়া উচিত যে 20% হবে। আমি যদি 25%, কারণ 4টা কোয়ার্টার মিলে একটা অর্থ বছর, হ্যাঁ, তো সেখানে যদি 20%ও হয় তা তো প্রশ্নই আসে না। আমাদের কিন্তু কোনোবারই কোনো অর্থ বছরেই ফার্স্ট কোয়ার্টারে আমরা 10%-এর বেশি সাধারণত যেতে পারি না। এটা বরাবরই আমরা এটা দেখছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে দেখেন, আমরা কিন্তু এই যে বাস্তবায়ন ত্বরান্বিত করার জন্য সরকার যে পদক্ষেপ নেয় নাই তা না, অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন আপনি জানেন যে এই যে বাস্তবায়নকারী মন্ত্রণালয়গুলোর একটা ডিজিটাল প্ল্যাটফর্মে রিপোর্টিং করার জন্য আইবাস প্লাস প্লাস নামে একটা প্ল্যাটফর্ম চালু করা হয়েছে, যেটা কিন্তু বাস্তবায়ন ত্বরান্বিত করার কথা। এরপর আপনি আসেন যে লাইন মিনিস্ট্রিগুলোর প্রকল্প পরিচালকদের তারা যাতে 4টা কিস্তিতে এই বছরের অর্থ ছাড় করতে পারেন সেই ক্ষমতা তাদের উপরে হস্তান্তর করা হয়েছে। মানে অর্থ ছাড়ের কিন্তু কোনো সমস্যা নেই। অনেক সময় আমরা যেটা আগে শুনেছি যে অর্থ ছাড় হয় না, ছাড় হতে সময় লাগে, কিন্তু সেখানে নেই। হ্যাঁ, তাহলে অন্যান্য ক্ষেত্রে সমস্যাগুলো রয়ে গেছে, কিছু ইনবিল্ট সমস্যা রয়ে গেছে, এটা কাঠামোগত একটা সমস্যা, সেইখান থেকে আমরা আসলে বেরোতে পারছি না। যেমন আপনি ধরেন যে প্রকল্পের প্রথম পর্যায় থেকে আপনাকে প্রজেক্টটাকে ইনিশিয়েট করতে হয়, তাই না? তো ইনিশিয়েশন পর্যায়ে আমরা দেখলাম যে এই যে এটা ফিজিবিলিটি স্টাডি, প্রকল্প প্রস্তাব তৈরি করা, হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রে আমরা অনেক দেরি করে ফেলি। যেটা দেখা যায় যে একটা প্রকল্পের বাস্তবায়নকাল যদি 5 বছর হয়, প্রজেক্ট যখন অ্যাপ্রুভ হলো দেখা গেল যে ওটা 1 বছর চলে গেছে, অ্যাপ্রুভালের এই মুহূর্তেই 1 বছর চলে গেছে, তখন কিন্তু থাকতেছে 4 বছর, অথচ আমরা ধরি যে 5 বছরের প্রকল্প। তো প্রথমেই কিন্তু আমি অনেকটা পিছিয়ে যাই। এরপর আপনি যদি দেখেন যখন আপনার বাস্তবায়ন যখন শুরু হলো, বাস্তবায়ন পর্যায়ে প্রথমে আপনাকে জমি অধিগ্রহণ করতে হবে, আপনাকে তারপরে টেন্ডার আহ্বান করতে হবে, এই সমস্ত প্রক্রিয়াও কিন্তু বেশ কিছু জটিলতা আছে। সেটা আমরা খুব বেশি নিরসন করতে পেরেছে বলে মনে হয় না। আপনি দেখবেন যে একটা বড় প্রকল্পের জমি অধিগ্রহণে কিন্তু নানান ধরনের জটিলতা হয়। ওইখানে জমি নিয়ে নানান ডিসপুট থাকে, মামলা থাকে, সেই মামলা নিষ্পত্তি করতে হয়। টেন্ডার প্রক্রিয়া আপনি দেখবেন যে টেন্ডার দিল, হয়তো আপনার সরকার যেভাবে চাচ্ছে সেভাবেই মানে তারা দরপত্রে রেসপন্স পাচ্ছে না, আবার রিটেন্ডার হলো, ঠিক আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে এমনও আমরা হয়তো ধারণা করতে পারি যে কোনো বিশেষ কোনো গোষ্ঠীকে কাজ দেওয়ার আগে থেকে একটা হয়তো
প্রিসেট একটা নেক্সাস থাকতে পারে, সেখানে হয়তো যখন হচ্ছে না তখন নতুন করেও হতে পারে, এরকম আমরা ধারণা করতে পারি। যেহেতু আমি বলতে চাই না যে সব ক্ষেত্রে না, এরকম একটা করাপশন পারসেপশন কিন্তু আমাদের মধ্যে রয়েছে। তো এরকম নানা জটিলতা আমরা দেখি যে শেষ পর্যন্ত। হ্যাঁ, তবে আমার কাছে মোটা দাগে বক্তব্য হচ্ছে যে আমাদের এডিপি বাস্তবায়ন হচ্ছে না, এটা ঠিক না। সেটা হচ্ছে যে আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পারছি অর্থাৎ না। ওই যেটা বলছিলাম যে প্রত্যাশার তুলনায় সেই দেখা গেল যে আমি বাস্তবায়নের চিত্রটা 100 পাওয়া ভাগ যাচ্ছে না। বাস্তবায়ন করতে পারছি না। আমি প্রথমে যে এডিপি কে প্ল্যান করছি সেটা আমি 6 থেকে 8 মাসের মাথায় আবার আমি সেটাকে একটু রিভাইজ করছি। জি। তো দেখা গেল যে রিভাইজড এডিপির আমরা হয়তো অ্যারাউন্ড 80% বাস্তবায়ন করতে জাকির হোসেন, পারছি। আপনার কাছে আবারও ফিরবো। যে প্রসঙ্গগুলো আপনি তুলেছেন, মাননীয় মন্ত্রী মহোদয় রয়েছেন আমাদের সাথে, তার কাছ থেকে একটু শুনে নেই। নিশ্চয়ই জাকির হোসেন যেটা বলছিলেন আপনি শুনেছেন আশা করছি। সেই জায়গাটায় যে জটিলতার কথা বলছিলেন, যে একটি প্রকল্প যখন প্রথম নেওয়া হয় সেই প্রকল্পের যে প্রস্তাব করা, পরিকল্পনা করা, কিংবা সেই প্রকল্পর সেই টেন্ডার থেকে শুরু করে নানান জটিলতার কথা বলছিলেন। সেই জায়গাটায় আসলে এই জটিলতা থেকে কিভাবে বের হয়ে কাজগুলোকে ধীর গতি থেকে আমরা একটু ত্বরান্বিত করতে পারি? ধন্যবাদ। আমরাও চাই, আমরা আরো দ্রুত চাই, কিন্তু নট এট দ্য কস্ট অফ অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা যেটা বলা হয় ইত্যাদি। দুটোই করতে হবে আমাদের। ইনফ্যাক্ট আমাদের প্রথম প্রায়োরিটি হলো জবাবদিহিতা এবং প্রপার অ্যাকাউন্টিং, দ্যাট মাস্ট বি ইনশিওর, কারণ ওইটাই আইনের বিধান। এখন যেটা বললো, আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা নানা ধরনের সংস্কার কাজে হাত দিয়েছি। টেন্ডারিং এর যে প্রক্রিয়াটা ছিল, আমরা জানেন যে আগে ফিজিক্যাল টেন্ডারিং হতো, সেগুলো থেকে বেরিয়ে আমরা ওয়ান অফ দ্য পায়োনিয়ার কান্ট্রিজ এই অঞ্চলের মধ্যে যে আমরা টেন্ডারিং এ গেছি। এখন আপনাকে আর আগের মতো বাধা বিপত্তির মুখোমুখি করতে হয় না। তারপরে এইটাকে আরো সহজ করার জন্য আমরা একটা সীমারেখা বলে দিয়েছি যে এর নিচে যদি আপনি বিড করেন অবাস্তব মনে হবে, আমরা সেটা গ্রহণ করব না। সংস্কার এটা চলমান প্রক্রিয়া, আমরা চালিয়ে যাচ্ছি, শিখছি, বুঝছি, দেখছি, চালিয়ে যাচ্ছি। কিন্তু আপনাকে যেটা বলি, কেন মানুষ আমাদের তো বিরক্ত হয় বলছেন, জনগণ বিরক্ত তো আমাদের জন্য গ্রহণযোগ্য বিষয় নয়। আমরা উই মাস্ট রেসপেক্ট জনগণের ইচ্ছা, এইটা ফ্যাক্ট। মানুষের মনে অনেক অনেক স্বপ্ন, যেটা বলছিলেন একটা ব্রিজের সংবাদ পেলেই মানুষ লাভ দিয়ে উঠে যে আমাদের এলাকার ব্রিজ হবে, কিন্তু এর পেছনে যে আড়ালের কাজগুলো যে অনেক করতে হয়, এটা সঙ্গে অনেক সময় আমরা খেয়াল রাখি না। এই পদ্মা সেতু কি বিশাল একটি কর্মযোগ্য ছিল, এটা আমি আমার মতো সাধারণ মানুষ চিন্তা করতে পারিনি। জি জি। উন্নয়ন চাইলে আপনাকে পেশেন্স এবং পরিবেশ, কাজের এতক্ষণ তো আমি বলছিলাম ইন্টারনাল পরিবেশের কথা আমাদের ব্যবস্থাপনায়, কিন্তু এক্সটার্নাল পরিবেশও আমাদের এখানে আছে, যেগুলা রাজনীতিতে মাঝে মাঝে দেখা যায় এক ধরনের ব্যামো আমাদের এখানে। আপনি তো ভালো করে জানেন, আমরা সব বাংলাদেশ নাগরিক, কাউকে দোষারোপ নয়। রাজনৈতিক ব্যামোয় মাঝে মাঝে আমরা বাধাগ্রস্ত হই। তাছাড়া এখানে ধরুন মূল্যবৃদ্ধির একটা বিষয় আছে, লোহা লক্কর যেগুলা মানে একটা বাইরের আইটেম ইত্যাদির দাম প্রায়শ বাইরে বৃদ্ধি পায়, ওয়ার্ল্ড মার্কেটে বৃদ্ধি পায়। আমরা যখন একটা এস্টিমেট তৈরি করে যে মূল্য ধরি, এই মূল্যটা তখন হয়তো আর ভ্যালিড থাকে না, আমাকে রিভাইজ করতে হয়। আপনি রিভিশন করতে গেলেই যত হাতে প্রকল্প বানিয়েছিল তত হাতে আবার রিভিশনও যাবে। এইটাই বিধান, মানতেই হবে। এবং প্রতিটা পদক্ষেপে যারা কাজ করে, আমাদের আমলা হন বা প্রকৌশলী হন বা আমাদের মতো রাজনৈতিক লোকেরাই হই, উই অল মাস্ট টেক ডিউ কেয়ার, ডিউ ডিলিজেন্সের মাধ্যমে আমাদেরকে করতে হয়। সেক্ষেত্রে মাননীয় মন্ত্রী মহোদয়, সেই মূল্য বৃদ্ধির ঘটনাটা তো ঘটতেই পারে, সেইটা আগে কেন ভেবে রাখা হয় না যে এরকম ঘটতেও পারে? হাউ ক্যান ইউ, আমরা তো গণক নই, কেউই গণক নয়। মূল্যবৃদ্ধি এমন একটা ব্যাপার, নেমেও যেতে পারে, সৌভাগ্যের ব্যাপার, কিন্তু নামে না। 95% কেসে বাড়ে, কত বাড়বে আমরা বলতে পারি না, এবং বাড়ার কতদিন থাকবে তাও বলতে পারি না। সুতরাং এগুলো আনসার্টেনটিজ এবং ভেরি এস্টাবলিশড আনসার্টেনটি অফ ইকোনমিক ডেভেলপমেন্ট আমি বলবো সাথ। সুতরাং এগুলোকে মনে রেখে আমি একটা কথা বিনয়ের সঙ্গে বলি, আমি মাঝে মাঝে বয়স্ক অন্তর্গত এটা বিরক্ত, উই নিড টু বি পেশেন্ট অলসো। একটা ভাত রান্না করার সময় দিতে হবে আমার গিন্নিকে, নাহলে ভাতটা দিবে কিভাবে উনি? একটা একদম সাধারণ একটা উদাহরণ দিলাম। আমরা অনেক সময় এগুলো করতে রাজি হই না, এই কাজ করছে না, ফেলে চলে যাচ্ছে। আমি কিছু বাস্তবিক উদাহরণ আপনাকে বলেছিলাম যে আমরা ডিনামিক করি, জাতি হিসাবে আমরা খুব একটা পরিচিত জাতি নই, হার্ড ওয়ার্ক আমরা করি না। এর বাইরেও কিছু বাস্তব জিনিস আছে যেগুলো আমাদের এখানে, বিশেষ করে বাংলাদেশের জন্য। এই যেমন ধরুন আমাদের কাদামাটির দেশ, সেখানে আপনি পাকার কাজ করা ভেরি দুরূহ ব্যাপার।
এই যেমন ধরুন এত কম জায়গাতে এত বেশি সড়ক নির্মাণ করছি আমরা সারা দেশে, সড়কে ভরে গেছে। এখন সড়ক যখন করতে যাই তখন এই স্থাপনা ওই স্থাপনা, আপনার বাড়ি আমার বাড়ি, এই স্কুল এই প্রতিষ্ঠান, সংবেদনশীল প্রতিষ্ঠান কিছু আছে মাঝে মাঝে হঠাৎ করে চলে আসে। তারপরে একটা ব্যাপার আছে মামলা মোকদ্দমার বিষয়ে, আপনি জানেন খুব ভালো করে। আমরা একটা গণতান্ত্রিক দেশ, আইনের শাসন আমরা চাই এট এনি কস্ট। আমরা যদি এখন লাঠি পিটিয়ে উন্নয়ন করেন সেটা আপনি চাবেন না। দ্যাট ইউ ডোন্ট ওয়ান্ট, ইউ ওয়ান্ট উন্নয়ন উইথ ইন প্রপার আইনের আওতায়। সেটা করতে গিয়ে আমরা অনেক সময় বাধাপ্রাপ্ত হই। তো এইগুলোকে নজরে রেখে আমি বলছি যে পূর্বের যে কোনো সময়ের তুলনায় আমার লাইফ টাইমে দেখলাম শুধু প্রকল্পের সংখ্যা বাড়ে নাই, পরিমাণ বাড়ে নাই, মান এবং আমি মনে করি সার্বিকভাবে সবকিছু বেড়েছে। তবে হ্যাঁ, দেয়ার ইজ রুম এট দ্য টপ, আরো ইমপ্রুভ করার স্কোপ আছে। সরকার একটানা কাজ করে যাচ্ছে, সাপও মারছে লাঠিও ভাঙছে না। এই মাঝামাঝি দুটো হতাশ হওয়ার অনেকে অনেক ধরনের কারণ থাকে। কেউ হতাশ হয় কেন এত দ্রুত কাজ করছে সরকার, কেন সরকার পদ্মা সেতু বানালো, কেন সরকার টানেল বানিয়ে ফেললো, এই সরকার দেখা যায় রূপপুর প্রকল্প তৈরি করে ফেললো এবং আরেকটা ঘোষণা দিয়েছে। এইগুলো অনেকে জ্বালা পোড়ানোর সৃষ্টি করে। এটা খুব রাজনৈতিক কথা নয়, বাস্তব কথা বলছি আপনাকে। এনারা চান নাই, অনেকে চায় না যে বাংলাদেশে এইসব অর্জন করা হোক, কিন্তু চান বা না চান সেটা ভিন্ন কথা। আমরা আমাদের কাজ করে যাব। উই হ্যাভ এ প্রোগ্রাম, উই হ্যাভ এ গোল। আমাদের রাজনৈতিক ইশতেহার আছে, মানুষের মনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আশা জাগিয়েছেন। এখন আশা পূরণ করতেই হবে। আশা পূরণ করতে গিয়ে মাঝে মাঝে একটু হোঁচট খাই কোথাও, সেটা স্বাভাবিক। এবং আমাদের জনগণ আমাদেরকে বিশ্বাস আছে, কোনো ক্রিটিক্যাল মহলে বিশ্বাস নাই, সেটাকে আমরা মেনে নিয়েও তাদেরকে সম্মান করেও আমরা তাদেরকে সম্মান জানিয়ে স্যালুট দিয়ে আমরা আমাদের কাজ করে যাবো। দ্যাট আই ক্যান টেল ইউ। মোটেও 10 বছরের আগের সঙ্গে তুলনা করলে এটা সমান হবে না, 20 বছরের আগে তুলনা করলে সমান হবে না। তার তুলনায় অনেক অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা কতগুলো এই যে টাকা বরাদ্দের একটা ব্যাপার ছিল, টাকা বরাদ্দ এখন অনেক বেশি দ্রুত হয় পূর্বের যে কোনো সময় তুলনায়। স্টেপও কিছু কমিয়েছি আমরা। আগে 4 হাত পার হয়ে যেত, এখন 2 হাত পার হয়ে যায়। এইভাবে আমরা চেষ্টা করছি। মাননীয় মন্ত্রী মহোদয়, সেই জায়গাটাই মানুষের আসলে প্রত্যাশা, যেগুলা হিসাবের জন্য প্রয়োজন, সমস্ত প্রতিবন্ধকতা পার হয়েও আসলে সেই লক্ষ্যে স্থির থাকা, সেই জায়গাটাই মানুষের প্রত্যাশা। আমি আলোচনায় আবারও ফিরবো, সময় হয়েছে বিরতির। সম্মানিত দর্শক, 21 রাতে সময় হলো একটা ছোট্ট বিরতি, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি 21 রাতের আজকের আলোচনায়। আজ আমরা আলোচনা করছি প্রকল্প বাস্তবায়নে ধীর গতি, এই শিরোনামে। এ পর্যায়ে আসতে চাই অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান আপনার কাছে। যেটা মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন যে 10 বছর আগে বা 20 বছরের আগের সাথে তুলনা করলে চলবে না, কিন্তু আসলে স্বাধীনতার পর থেকে আমরা যদি একদম আলাদাভাবে বলে থাকি যে নির্বাচনী বছরগুলো ছাড়া কখনোই আসলে এই এডিপির যে বাস্তবায়ন সেইটা 90% উপরে যায়নি। সেই জায়গাটায় মানুষ তো আসলে ভাবতে চাচ্ছি যে সেটা কেন যায় না, কারণ একটু সুযোগ সুবিধা সে ভোগ করবে দেখি সে অনেক ভোগান্তির শিকার মেনে নিয়ে থাকে, কিন্তু যখন সেই বাস্তবায়ন না হয় তখন কিন্তু তার মনে একটি বড় কষ্ট হয়ে দাঁড়ায় এবং হতাশা সেখান থেকেই তৈরি হয়। কি বলবেন আপনি? ধন্যবাদ। আমার মনে হয় যে একটা তো হলো যে জনগণের দিক থেকে হতাশা, সেটা একটা প্রশ্ন আছে, কিন্তু আবার অন্য দিক থেকে আমি যেটা মনে করি সেটা হলো যে এই বিলম্বের কারণে তো অর্থনীতির ক্ষতি হয়। যেই সুবিধাভোগী মানুষ এই বিনিয়োগের কারণে এই সুবিধাটা পেতে পারতেন, তার যখন বিলম্ব হয়, যে ব্যবসায়ী যে উদ্যোক্তা এই বিনিয়োগের সুযোগ নিয়ে তার বিনিয়োগ নিয়ে আসতে পারতেন ব্যক্তি খাতে, তার তো সেই সুযোগটা থেকে বঞ্চিত হচ্ছেন। সুতরাং এইখানে একটা কেবলমাত্র যে হতাশার দিক তা না, আমি বলবো যে সরকার যে ধরনের প্রবৃদ্ধি চাচ্ছেন, এই যে 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ, 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ, আমরা যেটা একটা ভিশন করা হয়েছে, সেই ভিশনটার প্রেক্ষিত থেকে যদি আমি বলি তো তাহলে তো অবশ্যই এগুলো যখন বিলম্ব হয় তখন প্রবৃদ্ধির উপরে এটা নেতিবাচক প্রভাব পড়ে, ভোক্তার জন্য, এটা উদ্যোক্তার জন্য, এটা রপ্তানিকারকের জন্য, তখন এটা একটা সমস্যার সৃষ্টি হয়। এটা হলো এক। দ্বিতীয়ত যেটা জাকিরও বললেন, আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন এই 1591টা প্রজেক্ট এবার বাস্তবায়িত হবে প্রকল্প, হ্যাঁ, তার মধ্যে টেকনিক্যাল গুলো বাদ দিলে 1372টা হলো বিনিয়োগ প্রকল্প। এই 1372টার মধ্যে নতুন প্রকল্প কিন্তু খুব কমই আছে। সুতরাং
এই যে জমি অধিগ্রহণে বিলম্ব হচ্ছে বা প্রকল্প প্রণয়ন করতে যে আমাদের ডিপিপি ইত্যাদি প্রণয়নে বিলম্ব হচ্ছে, এগুলো কিন্তু বেশিরভাগ প্রকল্পের জন্য কিন্তু এগুলো কিন্তু এটা প্রযোজ্য নয়। কারণ বেশিরভাগ প্রকল্প এই যে 1372-এর 90% প্রকল্প কিন্তু হলো চলমান প্রকল্প অথবা সমাপ্য প্রকল্প, যেগুলো এইসব বাধা কাটিয়ে এসেছে। সুতরাং সেখানেও কিন্তু বিলম্ব হচ্ছে। এটা হলো একটা। দ্বিতীয়ত যেটা সেটা হলো এটা একটা, দ্বিতীয় যেটা সেটা হলো যে এই যে আমরা আমাদের প্রকল্পগুলিতে এই বিলম্বের কারণে আইএমইডি যারা নাকি আছেন, যে ইমপ্লিমেন্টেশন মনিটরিং ইভালুয়েশন ডিপার্টমেন্ট, যেটা প্ল্যানিং কমিশনের, তারাই কিন্তু এটা দেখভাল করে থাকেন। তাদের নিজস্ব প্রতিবেদনে আছে যে আমাদের গড়ে আমাদের প্রকল্পগুলিতে আমাদের 50% আমাদের ব্যয় বাড়ে এবং 50% টাইম বাড়ে। এখন যখন নাকি ব্যয় বাড়ে, টাইম বাড়ে, আপনি আগে যে প্রাক্কলনটা করেছিলেন, আপনি প্রশ্ন করছিলেন যে আমরা কেন এটা যদি দাম বাড়ে সেটা প্রাক্কলন করতে পারি না কেন। না, কিন্তু আমার যদি 3 বছরের প্রকল্প হয়, আমি কিন্তু তখন ওই প্রকল্পের ভিতরে তৃতীয় বছরে দাম কি হবে ইত্যাদি হবে, এগুলো কিন্তু থাকে। কিন্তু এটা যখন 3 বছর থেকে 5 বছরে যায়, তখন তো আবার নতুন করে আমাকে এই পরিমাপটা করতে হয়। হ্যাঁ, সুতরাং এটা একটা। দ্বিতীয় যেটা করা সম্ভব হয় না, এবং আরেকটা যেটা মাননীয় মন্ত্রী ভালো জানবেন, তিনি এটা দায়িত্বে, সেটা হলো যে উনি ঠিকই বলেছেন যে আমরা এখন প্রকিউরমেন্ট করেছি, আগের মতো টেন্ডারবাজি আপনি শুনবেন না, হ্যাঁ, ইত্যাদি। এটা ভালো। কিন্তু যখন নাকি একটা প্রকল্প চলমান থাকে, তারপরে যখন দেখা যায় যে এটাকে সময় বাড়াতে হচ্ছে, তখন এই যে এইটা যেসব প্রকিউরমেন্ট গুলি করা হয়, সেই প্রকিউরমেন্ট গুলি কিন্তু অনেক সময় এত দ্রুততার সাথে করতে হয়, তখন আর নিয়ম কানুন মানা হয় না। যে আমাদের এই ব্রিজটা তো প্রায় হয়ে গেছে, এখন তো আমাদের সময় বেশি লাগতেছে, আমাদের একটা পার্টস এখানে আনতে হবে একটা কিছু, তখন কিন্তু দেখা যায় যে আমাদের বেশি দামে ওগুলো প্রকিউর করতে হয়। প্রথম দিককার প্রকিউরমেন্টের ডিসিপ্লিনটা তখন কিন্তু আমরা মেনটেন করতে পারি না। আরেকটা যেটা, এটা তো বৈশ্বিক বিভিন্ন দেশে একটা সড়ক করতে কত লাগে, একটা ব্রিজ করতে কত লাগে, একটা কিন্তু গড় হিসাব আছে। আমাদের দেশ নদীমাতৃক দেশ, আমরা জানি যে এখানে ব্রিজ করতে হয়, কালভার্ট করতে হয়, জমির দাম বেশি। এগুলো যদি আমরা বিবেচনায় রাখি, তারপরও প্রতি কিলোমিটারে আমাদের যা দাম মূল্য আসে সেটা অন্যদের থেকে বেশি। এবং আমি নতুন কিছু বলছি না, আমরা জানি যে অ্যান্টি কারাপশন কমিশন আমাদেরই, তারা কিন্তু এগুলো বিভিন্ন ধরনের এইসব প্রকল্পে যে দুর্নীতি হয়, তারা বিভিন্ন সময় বিভিন্ন তারা কিন্তু সেখানে কেস ইত্যাদি করছেন। সো আমি নতুন কিছু বলছি, এই দুর্নীতির যেটা বলছি এটা হলো দ্বিতীয়। তৃতীয় হলো যেটা নাকি মাননীয় মন্ত্রীও বলছিলেন, যে আমরা দেখি যে আমাদের সাইজ অনেক বড় হচ্ছে। আমি বলছিলাম যে 1,64,000 কোটি টাকা 5 বছর আগে ছিল, এখন এটা 2,36,000 কোটি টাকা হয়েছে আমাদের এডিপি। এগুলো বাস্তবায়ন করার জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা যখন না হয়, তখন আপনি দেখবেন আমরা ঢাকা চিটাগাং একটা আমরা 4 লেন করলাম, আমরা এখানে কোনো সাইড লেন রাখি নাই, যেখানে নাকি আপনার বিভিন্ন সার্ভিস লেন যেটাকে বলে। তার ফলে হচ্ছে কি, বিভিন্ন জায়গায় জটলা হয়ে এই রাস্তাটাকে যে আমরা যে একটা হাইওয়ে হিসেবে এটাকে ব্যবহার করব, সেটা করতে পারি না। দেখা যায় যে আমাদের এই শহরেই এমন আমরা ওভারব্রিজ করি, যেটা রাইট হ্যান্ড ড্রাইভ না লেফট হ্যান্ড ড্রাইভ হবে, সেটাও আমরা ঠিক মতো প্ল্যান করতে পারি না। তো এই জায়গাগুলোতে প্রফেশনালিজম ডেভেলপ করা, উন্নয়নের যে এখন বিভিন্ন কর্মযজ্ঞ চলছে, সেটার সাথে সমান্তরাল ভাবে এই জায়গাটাতে আমাদের সামর্থ্য বৃদ্ধি, সক্ষমতা বৃদ্ধির জায়গাটা হলো আরেকটা জায়গা, যেটা আমি মনে করি যে অনেক দুর্বলতা আমাদের এখানে রয়ে গেছে। জি, সেক্ষেত্রে প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনি আপনার আগের আলোচনায় এটা বলেছেন, আমরাও এদেশে এই কথাটা খুব শুনি এদেশের এই প্রকল্পগুলোর ক্ষেত্রে, যে প্রকল্প পরিচালক বারবার পরিবর্তন হচ্ছেন, সেটা আসলে কেন? হ্যাঁ, প্রকল্প পরিচালক দেখেন, এটাও আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। আমরা দেখেছি যে খুব সম্ভব, আমার যদি ভুল না হয়, তাহলে ঢাকা চট্টগ্রাম আমাদের যে হাইওয়ে আছে, এখানে বোধহয় প্রকল্প পরিচালক 7-8 বার পরিবর্তন হয়েছে। এখন আইএমএডি একটা তারা নীতিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা প্রকল্প পরিচালকদের কন্টিনিউটি যাতে থাকে, সেটা তারা নিশ্চিত করবেন। কারণ হলো যে এখানে যেহেতু আমাদের প্রফেশনাল ক্যাডার নাই, তখন অনেকেই এগুলোতে হয়তো আসেন, হয়তো 1-2 বছর থাকলেন, তারপরে চলে গেলেন।
আমরা স্বাস্থ্য প্রকল্পগুলির আপনি দেখবেন, এই যে জাকিরও বলছিলেন যে আমাদের প্রথম প্রান্তিকে 8.26% আমাদের ভৌত অগ্রগতি না, আমাদের আর্থিক অগ্রগতি হয়েছে। হ্যাঁ, তো যেটা নাকি হয়তো হওয়া উচিত ছিল 25% যদি গড় করি। আচ্ছা, 8.26। আপনি দেখুন স্বাস্থ্য খাতে সেখানে হয়েছে 2.3, প্রথম 3 মাসে 2.3% হয়েছে, যেখানে গড়ে 8.26%। যে স্বাস্থ্য খাতে আমাদের 2.3% মাত্র আমাদের অগ্রগতি হয়েছে। তা এটার একটা বড় কারণ হলো যে সেখানে যখন নাকি প্রশ্ন করা হয় তখন বলা হয় যে আমাদের এইখানে যাদেরকে দেয়া হয়েছে ওনারা হলেন ডাক্তার, ওনারা তো এগুলো ম্যানেজ করতে পারেন না, এইসব বিনিয়োগ প্রকল্প। তাহলে আমাদের প্রফেশনাল ক্যাডার তৈরি করার এবং এটার কন্টিনিউটি রাখাটা এখন গুরুত্বপূর্ণ। ভালো যে আইএমএডি এই সিদ্ধান্তটা নিয়েছেন যে তারা চেষ্টা করবেন যে তারা পিডি যাতে পরিবর্তন না হয়, এবং সেখানে পুরস্কার তিরস্কারের ব্যবস্থা করা, তাদেরকে ইনসেন্টিভাইজ করা প্রয়োজন মতো, আমার মনে হয় যে সেটারও প্রয়োজন আছে। জি, আপনার কাছে আমি সময় থাকলে আবারও ফিরবো। জাকির হোসেন, আপনার কাছে আসতে চাই, যেটা গত অর্থ বছর 2020-21-এর শেষে দেখা গেল যে 37,000 কোটি টাকার বেশি ফেরত গেছে, এবং এই রিপোর্টটা তো আসলে আইএমডি এর। সেক্ষেত্রে এটা কি শুধুই করোনার কারণে হয়েছে কিনা? কারণ মাঝামাঝি গিয়ে তো সেটা কাটছাটও করা হলো, তারপরও এটা ফেরত গেল, আর কি কারণে আসলে? আমার মনে হয় যে শুধু করোনার কারণে না, করোনা একটা ফ্যাক্টর যেটা আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বাধার সৃষ্টি করেছে, এটা ঠিক। আচ্ছা, আমি একটা উদাহরণ শুধু দিতে চাই। দেখেন, গত অর্থবছর যে অর্থবছরের কথা আপনি বলছিলেন, সরকার একটা প্রায়োরিটি সেট করে, যেহেতু সরকারের একটা প্রিন্সিপাল ছিল যে আমরা একটু ব্যয় সংকোচন নীতিতে যাব, যেহেতু আমাকে মেডিকেল ইমার্জেন্সি, টিকা, এই সমস্ত মানে করোনা মোকাবেলায় আমাকে প্রায়োরিটি দিতে হচ্ছে। হ্যাঁ, এ কারণে আমরা উচ্চ অগ্রাধিকারের কিছু প্রকল্প ঠিক করা, মাঝারি কিছু নিম্ন অগ্রাধিকার, যে নিম্ন অগ্রাধিকার প্রকল্পে আমি আপাতত টাকা ছাড় করব না, কিছু নির্বাচিত প্রকল্প ছিল। হ্যাঁ, এখন আপনি দেখেন যে আমাদের উচ্চ অগ্রাধিকারের মধ্যে অবশ্যই স্বাস্থ্য খাত থাকবে, কারণ আপনি যদি এই 1.5-2 বছরের মধ্যে স্বাস্থ্য খাতের চেয়ে তো আর বেশি গুরুত্বপূর্ণ কিছু নাই, অগ্রাধিকার খাত আর এক্ষেত্রে পারে না। তো সেই স্বাস্থ্য খাতেরই আপনি দেখেন যে এই চলতি অর্থ বছরের 3 মাসের কথাই স্যার বললেন, আপনি গত অর্থ বছরে দেখেন স্বাস্থ্য সেবা বিভাগ, যেটা আমাদের মোট যে আপনার বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নের হার হচ্ছে 80+, যেখানে তাদের বাস্তবায়নের হার হচ্ছে বিলো 60, সম্ভবত 58%। অথচ দেখেন যে আমরা যাকে অগ্রাধিকার দিচ্ছি সেই মন্ত্রণালয়েরই আপনার বাস্তবায়নের সক্ষমতা কম। আচ্ছা, বলা হয়ে থাকে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সক্ষমতার অভাবে আমরা হয়তো ঠিকমতো বাস্তবায়ন করতে পারছি না, কিন্তু দেখেন আপনার এই যে স্বাস্থ্য মানুষের ক্ষেত্রে যদি আপনি প্রায়োরিটি দেন, বিশেষ করে কোভিড ব্যবস্থাপনার ক্ষেত্রে যদি আপনি হাইলি প্রায়োরিটাইজ করেন আপনার পদক্ষেপগুলোকে, এর সাথে কিন্তু অন্যান্য মন্ত্রণালয়কেও সংযুক্ত করা যেত, তাই না? আপনি দেখেন যে ইমার্জেন্সি বেসিসে ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এটা কিন্তু আমাদের কোভিড সংক্রমণের পরপরই আমরা যখন তাদের কাছে আপনার ইমার্জেন্সি হেল্প চাইলাম, তখন কিন্তু তারা এগিয়ে এসেছে এবং খুব দ্রুত এটার ঋণ চুক্তি হয়েছে, অর্থ ছাড় হয়েছে। আপনি ওই দুটো প্রকল্প দেখেন না, এটা প্রত্যেকটা $100 মিলিয়ন করে প্রকল্প, এটা ছিল ইনিশিয়াল দুইটা প্রকল্প ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি। দেখবেন যে ওইটার বাস্তবায়নের হার খুবই খারাপ, অথচ আমরা বলেছি যে এই দুইটা প্রকল্প জরুরি ভিত্তিতে নেওয়া হলো, যেটা নেওয়া হয়েছিল যে প্রাথমিক পর্যায়ে টেস্টিং কিট, টেস্টিং ব্যবস্থাপনা, মানুষ যাতে খুব দ্রুত টেস্ট করতে পারে, মানে এই ধরনের লজিস্টিক্সকে সরবরাহ করার জন্য এই দুটা প্রকল্প নেওয়া হয়। পরবর্তীতে বিশ্বব্যাংকের ওই প্রকল্পের সাথে টিকা কেনার জন্য বাড়তি অ্যাডিশনাল ফাইন্যান্সিং যোগ হয়েছে, কিন্তু প্রাথমিকভাবে আমরা যেটা দ্রুত গতিতে করতে চেয়েছিলাম আমরা কিন্তু সেভাবে পারিনি। শুধু বলা হয় যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যয় করার সক্ষমতার অভাব। তাহলে আপনি এনগেজ করেন অন্য মন্ত্রণালয়ের লোকজন, কিংবা যেভাবে আপনাকে, যেহেতু করোনার সময় আপনার ইচ্ছে প্রায়োরিটি কিছু নাই, তাহলে আপনাকে তো করতে হবে কোনো না কোনো ভাবে। তো আপনার টাকার আসলে সেই তাদের একদম লক্ষ্য পূরণ করার মতো পর্যায়ে থাকে না, সংকটটা কিন্তু টাকার ছিল না, আসলে টাকার সংকট কিন্তু বড় সংকট না আপনার উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে। বড় সংকট হচ্ছে আপনার সক্ষমতা, আপনার এফিসিয়েন্সি, আপনার করাপশন, এগুলো কিন্তু বড় সংকট। এগুলো আপনাকে উত্তরে না যেতে পারলে এই সমস্যার সমাধান হবে না আর কি।
অর্থাৎ সেই আপনি বলছেন যে সক্ষমতার জায়গা, সেই যে আপনি দুর্নীতির কথাটা বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন, সেই জায়গাটায় প্রফেসর মোস্তাফিজুর রহমান, সক্ষমতা কতখানি আসলে আমাদের এই যে এডিপি বাস্তবায়ন সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে, নাকি দুর্নীতিও আসলে বহুলাংশে এর কারণ, এর পেছনের কারণ? না দেখুন, আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে আপনি যদি অ্যান্টি করাপশন কমিশনের বিভিন্ন কেস ইত্যাদিও দেখেন, তাহলে দেখবেন যে বিভিন্ন ধরনের বিনিয়োগ প্রকল্পের সাথে যেসব দুর্নীতি ইত্যাদি হয়েছে, প্রকিউরমেন্টে যেসব দুর্নীতি হয়েছে, সেগুলোর মধ্যেও এইটা আছে। এবং স্বাস্থ্য খাতেরও আমরা দেখেছি যে সেখানেও এই ধরনের প্রশ্ন উঠেছে। সো এই দুর্নীতিটা আমাদের যে ইকোনমিক গুড গভর্নেন্স যেটা, সেটাকে আমাদের যদি শক্তিশালী করতে হয়, অবশ্যই আমাদের আমি যেটা বলি যে সময় মতো সুশাসনের সাথে এবং সাশ্রয়ী ভাবে আমাদের এগুলো বাস্তবায়ন করতে হবে। সেখানে অবশ্যই দুর্নীতির প্রশ্নটা একটা বড়ভাবেই আসে। এটা আমরা বিভিন্ন সময় খবরের কাগজে আমরা দেখেছি যে কিভাবে এটা প্রকিউরমেন্টে দুর্নীতি হয়েছে। অনেক সময় দেখা গেছে যে ম্যাটেরিয়াল ভালো মতো দেয়নি, অনেক সময় দেখা গেছে যে যাকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে সে সাব কন্ট্রাক্ট দিয়েছে এবং সাব কন্ট্রাক্ট দেওয়ার সময় আগেই একটা টাকা সে সেখান থেকে নিয়ে নিয়েছে। অনেক সময় আমরা দেখি যে ভৌত অগ্রগতি হয়নি, কিন্তু বিল ইত্যাদি দিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের যেসব দুর্নীতিগুলো বিভিন্ন জায়গায় হয়, সেখানে কিন্তু একটা নজরদারি, খবরদারির ব্যাপারও আছে। এবং সেখানে আমার মনে হয় যে যারা নাকি এগুলোর সাথে সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান আছেন সরকারের, তাদেরকেও এইসব জায়গাগুলোতে আরো বেশি নজর দিতে হবে। আমাদের এখন বড় বড় অনেক প্রকল্প হচ্ছে, এইসব প্রকল্পগুলি বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন, কিন্তু এইখানে যদি 10% লিকেজও হয়, উই আর টকিং অ্যাবাউট থাউজেন্ডস অফ ক্রোর্স অফ টাকা, হ্যাঁ, এখানে এগুলোতে। সো সেখানে আমাদের এগুলোর যে যাতে করে সুশাসনের সাথে বাস্তবায়িত হয়, সেটা করতে গেলে আমার মনে হয় যে স্থানীয় যারা সুবিধাভোগী আছেন, সিভিল সোসাইটি আছেন, এনজিও আছেন, তাদেরকেও কিন্তু সরকার এই মনিটরিং এর মধ্যে রাখতে হবে। আরেকটা সেটা হলো যে আমি কিছুদিন আগে দেখছিলাম একটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, তারা বলছিলেন যে আমাদেরকে কেন এই আমাদের মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়নের সাথে সম্পৃক্ত করা না হয়, যে আমরা যাতে এগুলো মনিটরিং করতে পারি। তো এই জায়গাটাও কিন্তু আমাদের যে লেজিসলেশন থেকে যে ওভারসাইটটা, সেইটাও আমরা কিন্তু যদি করতে পারি, তাহলে স্থানীয় যারা নির্বাচিত যারা আছেন, তারা যদি সিভিল সোসাইটি সহ একটা যদি যারা সুবিধাভোগী, তাদের যদি একটা মনিটরিং করেন, এরকম একটা প্রস্তাব কিন্তু আছে। এবং কোন মন্ত্রণালয়ে কোন প্রজেক্ট ডাইরেক্টর কিন্তু এগুলোকে স্বাগত জানিয়েছেন, কারণ তারা চান যে সময় মতো এবং সাশ্রয়ী ভাবে এটা বাস্তবায়ন হোক। এবং যারা নাকি স্থানীয় মানুষ আছেন, তারা কিন্তু এটা যাতে ভালোভাবে হয়, ম্যাটেরিয়ালটা যাতে ভালোভাবে আসে, সেটা কিন্তু তাদের একটা আগ্রহ থাকে, কারণ তারাই তো এই রাস্তা ব্যবহার করবেন। এই রাস্তাটা হওয়ার পরে যদি 3 মাস পরে যদি এই রাস্তা ডেবে যায়, তাদেরই তো সবচেয়ে বেশি ক্ষতি। সুতরাং ভালো যারা অনেক প্রজেক্ট ডাইরেক্টর আছেন, আমি দেখি যে তারা কিন্তু স্থানীয় যারা নির্বাচিত প্রতিনিধি আছেন, জনপ্রতিনিধি এবং সিভিল সোসাইটি, তাদেরকে নিয়ে তারা কিন্তু সমন্বয় সভা করেন, তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা তো দেখছেন এর যে বাস্তবায়ন করেন, কারণ উনি তো প্রজেক্ট ডাইরেক্টর তো আর প্রত্যেকদিন আসতে পারেন না, উনি মাসে একবার এসে সেখানে তাদের সাথে মিটিং করে উনি জিজ্ঞাসা করেন যে এই যে এখান দিয়ে যে রাস্তাটা করলো, ম্যাটেরিয়ালটা ঠিক মতো দিয়েছে, এই কন্ট্রাক্টর ঠিক সময়ে কাজ করেছে, এগুলো কিন্তু উনি প্রশ্ন করেন এবং তারপরে বিল আটকিয়ে দেন বা হয়তো সেটাকে ফেসিলিটেট করেন। ক্রস চেক সেইভাবে করা হয়, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্রস চেক এন্ড মনিটরিং, সেটা একমাত্র আইএমইডি দিয়ে এত আমাদের এখন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, এত বড় বড়, এত বিচিত্র মাপের। এখানে যদি আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধি এবং নন স্টেট অ্যাক্টরদেরকে যদি আনতে পারি, আমার মনে হয় যে মনিটরিংটা আরো ভালো হয়। আরেকটা যেটা দিয়ে শেষ করব, সেটা হলো যে আমাদের যে সিএজি আছে, কন্ট্রোলারের অফিস, তারা এই প্রকল্পগুলি ঠিক মতো অর্থ ছাড় হচ্ছে কিনা সেটা দেখভাল করেন। এগুলোও আরো হালনাগাদ করা উচিত, কারণ ওখান থেকে কিন্তু অনেক ভালো ভালো অবজারভেশন উঠে আসে। যে কোনো একটা বিল ঠিক মতো যদি না দেয়া হয়, সিএজি অফিস কিন্তু তখন ওনারা প্রশ্ন তোলেন
তারা বলেন যে এই যে ঠিকাদার আছে তার বিল দেয়া যাবে না ইত্যাদি, কিন্তু এগুলো অনেক সময় করা হয় 2-3 বছরের একটা টাইম ল্যাগ দিয়ে, তখন কিন্তু এইটা আর পদক্ষেপ নেওয়া যায় না। জি জি, যেটা জাকির বলছিলেন খুব ভালো, আমি একটু শেষ করি, সেটা হলো যে আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রিতে এখন আইবাস প্লাস প্লাস একটা প্ল্যাটফর্ম করা আছে, সেখানে কিন্তু একবারে রিয়াল টাইমে, যেটা জাকির ঠিকই বলেছেন যে আমরা দেখতে পারি না, মানে মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন তারা তার মন্ত্রণালয়ে ওই মুহূর্তে কোথায় কোন বিল পেমেন্ট করা হচ্ছে না হচ্ছে উনি কিন্তু এগুলো দেখতে পারেন। সো এইটাকে ব্যবহার করে আমরা কিন্তু রিয়াল টাইম মনিটরিং, রিয়াল টাইম এই যে নজরদারি খবরদারি এগুলো কিন্তু আমরা বাড়াতে পারি। সো আমাদের ডিজিটাল প্রস্তুতি হয়ে গেছে, এখন আমাদের মানসিক এবং আমাদের প্রফেশনাল প্রস্তুতির দরকার। জি, সেক্ষেত্রে জাকির হোসেন, প্রতি বছর তো বাড়ছে এডিপির এই আকার, সেটা তো আপনারা বললেন, কিন্তু এডিপির আকার যখন বাড়ছে, সক্ষমতার দিকে আমরা প্রশ্ন তুলছি, তাহলে এই যে এডিপি বাস্তবায়নের সেই সক্ষমতার তো একটা রোডম্যাপ হয়েই এরকম আকার আসার কথা, সেই রোডম্যাপটাই কি আসলে যথার্থভাবে হচ্ছে না, সেটাই কি মনে হয়? না, সেটা হচ্ছে যে আমার অর্থনীতি বাড়ছে, সো আমার এডিপি বাড়বে, এটা খুব স্বাভাবিক। আমাকে দেখতে হবে যে আমি কত পার্সেন্ট বাস্তবায়ন করতে পারছি, হ্যাঁ, যদিও আমার কাছে ভৌত অগ্রগতির তথ্য নেই। তো আমাদের কাঠামোগত যে সমস্যাগুলো আছে সেখানে যদি আমি অ্যাড্রেস করি এইভাবে, আমি যেমন একটা উদাহরণ বলি যে আপনি খুব গুরুত্বপূর্ণ 50টা প্রকল্পে যদি আপনি এমন করেন যে সেখানে প্রকল্প পরিচালক আপনার সরকারের একজন অতিরিক্ত সচিব হোক কিংবা যুগ্ম সচিব হোক, তার যে দাপ্তরিক কাজ খুব বেশি থাকবে না, সে এখানেই ডেডিকেটেড থাকবে এবং সে প্রফেশনাল থাকবে। যে বিষয়ক প্রকল্প সেই বিষয়কে ওনার একটা এক্সপার্টিস থাকতে হবে, প্রয়োজনে তাকে প্রশিক্ষণ দেওয়াতে হবে, তাই না? প্রকল্পের অন্যান্য জনবলকে তাদেরকে প্রশিক্ষিত হতে হবে যে আমি 50টা প্রকল্প আমি খুব দ্রুত শেষ করতে চাই, এবং এইটা দ্রুত শেষ করতে না পারলে আমার অন্যটার চেয়ে বেশি ক্ষতি হয়ে যাবে, আমার ইকোনমির জন্য এটা মানে আমার প্রত্যাশা পূরণ হবে না। আমি এরকম করে পাইলট বেসিসও কিন্তু এগোতে পারি যদি একসাথে সম্ভব না হয়। কারণ দেখেন আমাদের এই এডিপিতে প্রকল্পের সংখ্যা হচ্ছে 1600। অথবা আরেকটা জিনিস হচ্ছে যে যারা মনিটরিং প্রতিষ্ঠান, যেটা IMED, তাদের দেখেন তারা বারবার বলছে যে তাদের জনবল কম, এতগুলো প্রকল্প মনিটর করার মতো সক্ষমতা তাদের নেই। তো সেখানেও কিন্তু বারবার বলা হচ্ছে, কিন্তু সেই কাজটা কিন্তু খুব বেশি হচ্ছে না। আর একটা হচ্ছে ওনারা মাঝে সাঝে থার্ড পার্টি দিয়ে মনিটরিং করায়, কিন্তু আমার অভিজ্ঞতায় আমি কোনো কোনো ক্ষেত্রে থার্ড পার্টির দুই একটা প্রতিবেদন আমি দেখেছি, আমার কাছে খুব বেশি যে প্রফেশনাল এই সমস্ত প্রতিষ্ঠানের কাছে মনে হয় না। দুই একটা আমি যেটা দেখেছি আমার কাছে খুব বেশি এটাকে খুব এফিশিয়েন্ট মনে হয় না। সেখানেও আমরা যাদেরকে নিয়োগ দিচ্ছি সেইখানে কোনো রকম মানে ফেয়ার কম্পিটিশন হচ্ছে কিনা, কোনো স্বজনপ্রীতি হচ্ছে কিনা, হ্যাঁ হ্যাঁ, এগুলো দেখতে হবে। আমার মনে হয় যে আপনার প্রত্যেকটা পর্যায়ে জবাবদিহিতা, সুশাসন, কোনো রকম দুর্নীতি করার স্কোপ না দেওয়া, এটা যদি কমিটমেন্ট থাকে, হ্যাঁ, তাহলে অনেকটাই উত্তরণ সম্ভব বর্তমান পরিস্থিতি। অর্থাৎ সেই জায়গাটাই আমাদের দাঁড়াতে হবে যেখানে সবকিছুর সমন্বয় ঘটিয়ে এবং খুব আপনি জবাবদিহিতা, স্বচ্ছতার কথা বলছিলেন, তার মাধ্যমে আসলে এই যে প্রকল্প বাস্তবায়নের ধীর গতি, সেইখানেই আসলে গতি ফিরিয়ে আনতে হবে। আমরাও তেমনটাই আশা রাখতেই চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জাকির হোসেন আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান, এবং ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মন্ত্রী মহোদয় এম মান্নান, মন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয়। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ আমাদের আলোচনা শুনছিলেন। আজকে আমরা আলোচনা করলাম প্রকল্প বাস্তবায়নে ধীর গতি। আমরা কখনোই ধীর গতি তো চাইবই না, এবং এদেশের সাধারণ মানুষ আসলে দিন শেষে কখনোই আশাহত হতে চায় না, তারা সেই আশাবাদী হতে চায়, এবং সামনের দিনগুলোতে যে সমস্যাগুলো আজকের এই আলোচনায় উঠে আসলো সেগুলো ধীরে ধীরে কমে গিয়ে আমাদের এই প্রকল্প বাস্তবায়নের ধীর গতির জায়গায় সত্যিকার অর্থে যে গতি থাকা দরকার সেটা ফিরে আসুক, সেই প্রত্যাশায় শেষ করছি 21 রাতের আজকের আলোচনা। ভালো থাকবেন, শুভরাত্রি।